হ্যাঁ, বাংলাদেশ নিয়ে প্রশ্ন হয়েছিল। প্রথম প্রশ্ন হয়েছিল যে বাংলাদেশে এই মুহূর্তে প্রবল ডিজেল সংকট চলছে এবং ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে। এ বিষয়ে ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অনেক জল্পনা চলছে, সুতরাং এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে কিনা। তৃতীয়ত, যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করলে তারেক রহমান আসবেন না এমন সংবাদ প্রচারিত হয়েছে, এগুলো কতটা সত্যতা আছে। তিনটে প্রশ্ন ছিল এবং তিনটে প্রশ্নের মধ্যে যেটার উত্তর যেটা দিয়েছেন সেটার উত্তর হচ্ছে যে ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি যখন প্রথম নির্বাচিত হন। তারপরেতে আবার ব্রিক্স সম্মেলন উপলক্ষে একটা ব্রিক্সের আউটরিচ শিখর সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, যে বিমস্টেকের যেহেতু এই মুহূর্তে সভাপতি বলে। এখন সেই দুটোর জন্যই ওরা বলেছেন যে আমরা অপেক্ষা করছি। এক সেকেন্ড, জি বলছি আমরা অপেক্ষা করছি যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার কোন দিন তারা যাবেন, এরকম মিডিয়াতে অনেক জল্পনা চলছে, কিন্তু সেটা নিয়ে কোনো কনফার্মেশন তারা দেননি। কিন্তু সমস্ত দিক থেকে দেখে মনে হচ্ছে যে একটা সফরের সম্ভাবনা হয়তো তৈরি হয়েছে, দ্বিপক্ষীয় সফর, মানে ব্রিক্স সম্মেলনে হয়তো আসবেন না, কিন্তু দ্বিপক্ষীয় সফরের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপারে বলছেন যে উনি 22 তারিখে হয়তো যেতে পারেন, 22 থেকে 24 তারিখের ভেতরে যেতে পারেন। আবার কেউ কেউ বলছেন যে না, শেখ হাসিনাকে ফেরত না দিলে উনি যাবেন না। দুই রকম কথাই আছে। তবে একটা সফর হচ্ছে এবং ব্রিক্সের সম্মেলনে সম্ভবত প্রতিনিধি পাঠাবেন বলে বলেছেন, আমরা এতটুকু। আপনি যেটা বলেছেন তেল নিয়ে কথা হচ্ছে, আসলে আজকে সম্ভবত 82 লক্ষ ব্যারেল ডিজেল ভারত বাংলাদেশকে দিয়েছে। এটা বিভিন্ন পত্রিকায় এসেছে, 82 লক্ষ ব্যারেল দিয়েছে। দাদা, আপনি গতকাল আপনি নিজেও লিখেছেন এবং সমস্ত পত্রিকাতে আছে, বাংলাদেশের সেল গঠনের চেষ্টা করছে আল কায়দা ভারত উপমহাদেশে। আসলে এই বিষয়টাতে কতটুকু জানা গেল বা কি, যদি আমাদের একটু বিস্তারিত বলেন। ইউনাইটেড জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে দ্বিবার্ষিক রিপোর্ট, তাতে রিপোর্টে যারা কাউন্টার টেরোরিজম নিয়ে মনিটর করেন তারা এই রিপোর্টটি প্রকাশ করেছেন। এটি দীর্ঘ রিপোর্ট আছে, তাতে কোথায় কোথায় জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে তার সম্পর্কে উল্লেখ আছে। উল্লেখ করতে গিয়ে এই রিপোর্টটার যে 18 নম্বর পাতা, সেখানে উল্লেখ করা আছে যে বাংলাদেশেও এই আল কায়দা জঙ্গি গোষ্ঠী তারা সেখানে শিবির তৈরি করার চেষ্টা অব্যাহত রেখেছে এবং করছে। এবং একই সঙ্গে যেটা বলেছে যে লালকেল্লাতে যে ভারতে গত বছর যে বিস্ফোরণ ঘটেছিল, যে হামলা হয়েছিল জঙ্গিদের, সেটার সঙ্গে আল কায়দা যুক্ত আছে বলে তাদের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সে ভিত্তিতে তো অনেক ভারতে গ্রেপ্তারও হয়েছে, সে নিয়ে রয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাপারটাই প্রথম জানা গেল। এবং বাংলাদেশে যে মূলত যে জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে এই বিষয়টা তো গোপন কিছু নয়, কারণ সেই জুলাই আগস্টের সময় থেকে বিভিন্ন জেল থেকে যারা কারাবন্দী হয়েছিল তারা মুক্তি পেয়েছে, তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং জঙ্গিবাদীদের প্রায় অবাধ বিচরণ ক্ষেত্র, মৃগায় ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। সেটা তো সকলেই জানে, সকলেই বুঝতে পারছেন। ফলে এই বিষয়টা নিঃসন্দেহে ভারতের নিরাপত্তা এজেন্সি তাদের কাছে উদ্বেগজনক এবং এবারে কেউ কিছু বলেননি, কিন্তু অনুমান করা হচ্ছে যে ভারতের বহির্গোয়েন্দা বিভাগের যে প্রধান সংস্থা, যেটা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যেটাকে র বলা হয়, তার প্রধান পরাগ জয়েন, তিনি 4 সদস্যের একটি দল নিয়ে বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তিনি ডিজিএফআই এর কর্তাদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। হয়তো সেখানে মত বিনিময়, এই তথ্য বিনিময় হয়ে থাকবে, কারণ তারপরেই দেখলাম যেটা আগের দিন সম্ভবত তোমারই চ্যানেলে তুমি আমাকে ছবি দেখিয়েছিলে যে সাভারে যে বিস্ফোরণ ঘটেছে এবং সেখান থেকে বেশ কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে, যে ব্যাপারে বাংলাদেশের পুলিশ খুবই সন্তর্কভাবে বিষয়টাকে গোপন রেখেছে, বাংলাদেশের মিডিয়াও খুব একটা প্রকাশ করছে না। তারপরে বরিশালেও একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এই বিষয়গুলো তো নিঃসন্দেহে খুবই উদ্বেগজনক এবং এটা তো ভারতের নিরাপত্তার জন্য একটা উদ্বেগজনক বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে এটা যেহেতু যে মন্ত্রণালয় দেখে, সেটা সাধারণত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়, কারণ জঙ্গিবাদ রক্ষা বা দমন করা, কাউন্টার টেরোরিজম বিষয়গুলো যারা গিয়েছিলেন তারা তো সরাসরি প্রধানমন্ত্রীর অধীনের গোয়েন্দা সংস্থা, তারা প্রধানমন্ত্রীদের নিরাপত্তাও দেখেন। ফলে বিষয়টা খুবই সর্বোচ্চ পর্যায়ে এরকম ধরনের একটা সফর সাম্প্রতিক সময় হয়নি। ফলে এটা নিঃসন্দেহে অনেক কৌতূহল তৈরি করেছে, অনেকে নানা রকম জল্পনা করেছেন, কিন্তু সেই জল্পনাটা মানে অতটা আমার কাছে বিশ্বাসযোগ্য দ্বারা কিছু নেই। কিন্তু এটা ঘটনা যেটা পরের দিনই দেখলাম, ওই সফর ওরা ফিরে আসার পরেই দেখলাম 10ই আগস্ট যে নিরাপত্তা পরিষদে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে, যে প্রকাশের রিপোর্টের কপি তো আমার কাছে আছে, যার ভিত্তিতে আমি একটা প্রতিবেদনও লিখেছি। তো ফলে এই বিষয়টা তো নিঃসন্দেহে একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। জানি না বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো এখনো মতামত প্রকাশ করে। এতদিন তো বলা হচ্ছে জঙ্গি নাটক সব আওয়ামী লীগে করেছে বা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত। 24-এ আমরা দেখলাম, আপনারাও বললেন, এখন জাতিসংঘ সেম কথাটা বলছে, বা আপনার ইসরায়েলের অ্যাম্বাসেডার তিনিও বলেছিলেন বাংলাদেশে এই অবস্থা। এখন এটা নিয়ে আসলে বাংলাদেশের সাংবাদিকদের কি আলোচনা? আপনি তো অনেকের সাথে আলোচনা করেন বা অনেকের সাথে কথা হয়। তারা এই বিষয়টা থেকে এড়িয়ে যাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন তাদের, হ্যাঁ, মানে যে মূল স্রোতের মিডিয়া যারা, তারা এড়িয়ে যাচ্ছেন। তারা বিষয়টাকে হয়তো তাদের উপর কোনো চাপ আছে যেটা বলতে চাইছেন না, এই বিষয়ে যেন কোনো সংবাদ গণমাধ্যমে যেন প্রকাশ না পায়। দাদা, অনেকে এই জিনিসটা, যে জাতিসংঘের এই রিপোর্টটাকে মিলাতে চাচ্ছেন, বলছেন যে মানে এই
ইসরায়েলের অ্যাম্বাসেডর বললেন, এরপরে ভারতের র আসলো, আসার ঠিক 3 দিন থেকে 4 দিন পরে এই রিপোর্ট, এটা হয়তো ইন্ডিয়া আবার র করিয়েছে জাতিসংঘকে দিয়ে। আসলে এটার ভিত্তি কি, বা এটা কি মনে করেন যে রর দ্বারা সম্ভব জাতিসংঘকে দিয়ে করানো এই কাজ? এদের উত্তর দিলে না গুরুত্ব দিয়ে দেওয়া হয়। সব পাগলদের কথার কে গুরুত্ব দেবে? এদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এগুলো অতি বাজে, মানে অতি সাধারণ স্তরের, নিম্ন স্তরের আলোচনা। এই আলোচনা তো না করাই ভালো। এটা এটা একটা কথা বলা মানে তাকে গুরুত্ব দিয়ে দেওয়া হয়, যা বলছে তাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার মনে হয় কোনো সাংবাদিকেরই এই ধরনের জিনিস নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। আমরা তো দেবোই না, প্রশ্নই ওঠে না কোনো। আর আমি জানি না, শুনিও নি এরকম কোনো বিষয়, হাস্যকর বিষয়। অলরেডি বলা বলি হচ্ছে বিভিন্ন জায়গায়। না না, যা খুশি তাই। বাংলাদেশে তো নানা ওটা তো প্র্যাকটিক্যালি সবাই ওখানে গুজব নিয়ে মেতে ওঠেন, তাহলে যাই না, ওরা একটা ভালোবাসেন। কাজ তো নেই, অনেকের চাকরি নেই, বাকরি নেই, কোথাও কোনো কিছু করার নেই, এটা সময় কাটাতে হবে, তো সময় কাটাবেন এইসব গুজব নিয়ে। আর 3 দিন আগে এপির একটা রিপোর্ট, অ্যাসোসিয়েট প্রেস এর একটা রিপোর্ট পড়েছিলাম। আপনি যেহেতু বলেন যে চাকরি নিয়ে কাজ আসলে 378টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 17 লক্ষ বেকার বর্তমানে, শ্রমিক বেকার। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, একাকার অবস্থা। তার ভিতরে আজকে হয়তো বাঁচিয়ে দিয়েছে ভারত, যে 82 লক্ষ লিটার জ্বালানি দিয়েছে আমাদেরকে। দাদা আরেকটা জিনিস দেখে, এটা আপনি তো কিভাবে নেবেন, এই যে এটা বাংলাদেশে জিন্নার মৃত্যুবার্ষিকীর পর এবার প্রেস ক্লাবে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত, যেখানে পাকিস্তানে এই স্বাধীনতা দিবস পালন করতে যে 95 জন হতাহত, একজন নিহত, 94 জন সম্ভবত আহত। এখন বাংলাদেশে জিন্নার বা পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয়। কিছুদিন আগে আমরা আমেরিকার স্বাধীনতা দিবস করলাম, এবার পাকিস্তান। কেমন দেখছেন আমাদের? না, সেটা তো আমার জানাই ছিল। তো গোটা পরিবর্তনটাই বাংলাদেশে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার জন্য। সেই কারণে এই ঘটনাগুলো একটা স্বাভাবিক, গুলো তো আরো বেশি প্রমাণ হয়ে গেলেন, জ্বলন্ত প্রমাণ যে বাংলাদেশের যে সেই তারা আবার পুনরায় পূর্ব পাকিস্তান চাইছেন, যে রাজাকারদের রাজত্ব চাইছেন, এবং প্রেস ক্লাবে যারা আছেন তারা যে এই ধরনের কাজ করবেন। আমি শুনেছি কেউ কেউ বলছেন যে ওখানে নাকি কোনো একটা কাওয়ালি অনুষ্ঠান করার কথা, মানে ঠিক পাকিস্তানের স্বাধীনতা দিবস বলে নয়। এখন আমি জানি না সেটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটা হলে হয়তো বোঝা যাবে, কিন্তু ব্যাপারটা খুবই কখনো বাংলাদেশে ঘটেনি। কাওয়ালি গান কিন্তু আমাদের এখানেও হয়, আমাদের প্রেস ক্লাবেতেও হয় না যে তা না। কিন্তু সেটার সঙ্গে কোনো রাষ্ট্রের স্বাধীনতা উৎসব পালন করা, আমাদের এখানে কোনো দেশেরই কোনো প্রেস ক্লাবেতে কোনো রাষ্ট্রেরই স্বাধীনতা উৎসব পালিত হয় না, বরং আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, সেইগুলোকে প্রেস ক্লাব এখানে বন্ধ। এবং কারণ সকলেই সেই দিনটা তারা শুনতে চান কি হচ্ছে না হচ্ছে সারা দেশে ইত্যাদি। এই জন্য প্রেস ক্লাবে আসা যায় না আর কি, প্রেস ক্লাবটা বন্ধই থাকে। কিন্তু এখানে পাকিস্তানের দিন মানে তো আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেই দিন সন্ধ্যায় কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা জাতীয় প্রেস ক্লাবে বা ঢাকায়, শুনেছি হচ্ছে, আমিও দেখেছি নোটিশ হচ্ছে, কিন্তু এখন জানি না কি হয়েছে সেখানে এক্স্যাক্টলি। মানে না জেনে পুরোটা বলতে পারবো না, তবে দিনটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাকতালীয় ভাবে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনই এই অনুষ্ঠান করা হচ্ছে, সেটা তো খুবই তাৎপর্যপূর্ণ। দাদা আপনি সাংবাদিকতা ছাড়ুন, আপনি রাজনৈতিক বিশ্লেষণ ছাড়ুন, এজ এ নর্মাল একজন পার্সন ভারতের, সেই হিসাবে আমাকে একটা কথার জবাব দিন। এই যে আমরা সবাই তারেক জিয়া যাচ্ছে কিনা, যাবে কিনা, আসবে কিনা, তাকে দাওয়াত দেওয়া হয় নাই, দাওয়াত দিতে হবে, যেখানে পুরো দেশ 24 5ই আগস্টের পরে দিল্লি না ঢাকা চিল্লাইতেছে, সেইখানে ব্রিক্স এর সদস্যও না বাংলাদেশ, তাকে নিয়ে বা তাকে আনার জন্য, তাকে ভারত যাওয়ার জন্য এত কেন? না, সেটা তো দেখুন, এটা তো একটা দেখো, একটা আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা তো উপেক্ষা করে থাকতে পারবো না। তাদের সঙ্গে তো একটা এঙ্গেজমেন্ট চাই না। যেমন ধরো এখন বাংলাদেশের যেমন যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে একমাত্র পাকিস্তান বা চীন তার যাই পালন করুক স্বাধীনতা দিবস, তারা থেকেও সাহায্য করতে পারবেন না। ডিজেলটা তো ভারত থেকেই নিতে হবে, তাই না? বিদ্যুৎ তো ভারত থেকেই নিতে হবে, কাঁচা সবজিও ভারত থেকে নিতে হবে। কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ ইউনুসের আমলে ভারতের বাণিজ্যের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল, সেই নিষেধাজ্ঞা এখনো রয়েছে, বহাল রয়েছে। তারা সবকিছু নেবেন, তখন দেবেনটা কি সেটা এখনো ঠিক হয়নি। সেই আলোচনাটা একটা আলোচনার টেবিলে বসলে এগুলো তারা আবার বাংলাদেশ চান তারা ভারতের সঙ্গে ক্রিকেট মরশুম আবার শুরু হোক, ক্রিকেট খেলা আবার শুরু হোক, যেটা বন্ধ হয়ে আছে, সেটার জন্য বাংলাদেশ থেকে প্রস্তাব আছে। তো এগুলো তো প্রধানমন্ত্রী সফর হলে তখন এগুলো সব সিদ্ধান্ত হতে পারে আর কি। কিন্তু ভারতের দিক থেকে যেটা প্রয়োজন, যেগুলো দরকার, যেগুলো হচ্ছে উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটি, এবং যে প্রজেক্টগুলো এলওসির যে প্রজেক্টগুলো আটকে আছে সেগুলোর আবার পুনর্নবীকরণ, আবার চালু করা, একই সঙ্গে যে নিষেধাজ্ঞা বাণিজ্য সংক্রান্ত বিষয় আছে সেগুলোর প্রত্যাহার করা, এগুলো তো উভয় পক্ষে দাবি দেওয়া জানিয়ে একটা সমাধান থেকে আসতে পারে আর কি বলে মনে হয়। তাহলে সেই জন্যই মানে দুই দেশের আমাদের প্রধানমন্ত্রী বসলে অনেকই সমস্যার সমাধান হতে পারে বলে হতে পারে হবেই এরকম বলছি না, কিন্তু হতে পারে। কিন্তু এই সফরের সঙ্গে কিন্তু একটা জিনিস পরিষ্কার স্পষ্ট, এটা ভারত স্পষ্টই করে রেখেছে, ওই শেখ হাসিনা প্রত্যাবর্তন এটা কোনো শর্ত নয়, এটা কোনো বিষয়, ওটা অন্য বিষয়। ওটার সঙ্গে ভারত যদি শেখ হাসিনাকে না ফেরত দিলে তিনি ভারতেই আসবেন না, তো ডিজেলটা ভারত থেকে নিয়ে যাচ্ছেন, তো শেখ হাসিনা যেখানে আছেন সেখান থেকেই তো ডিজেল নিচ্ছেন, তাই না? তো ডিজেল না নিলেই পারেন যে ডিজেলটা নেবো না, ওখানে শেখ হাসিনা আছে, শেখ হাসিনার গায়ের গন্ধ আছে ডিজেলে, তাই না? তো নয়, সম্ভব নয়। ওগুলো বলার জন্য, ওদের ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে সন্তুষ্ট করার জন্য এগুলো বলতে হয়, তাই বলছেন, সিরিয়াসনেস নেই। দাদা অনেকেই বলছেন যে শেখ হাসিনা এখন একটা বোঝার মতো হয়ে গেছে ভারতের কাছে, এটা গত 2-1 দিনে বলছেন, যে যার কারণে ওনাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হচ্ছে, এই কারণ হচ্ছে মানে শেখ হাসিনাকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য। আপনার কাছে আসলে কি মনে হয়?
না না, তিনি তো একটা বিপদে পড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তিনি আমাদের সম্মানিত অতিথি, সেই হিসেবেই তিনি আছেন। এই বোঝা ভারতের যারা মুক্তিযুদ্ধের পক্ষের বিশ্বাসী মানুষ তারা কেউ মনে করেন না যে তিনি ভারতের বোঝা হয়ে গেছেন, সেরকম না। দাদা লাস্ট দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে আজকে একজন সাংবাদিক যিনি আপনাদের ওই প্রোগ্রামে হাজির ছিলেন উনি নিজেই প্রশ্ন করেছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে। তিনি বললেন যে ওনার কাছে একটা রিপোর্ট আছে যে রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা তারা নাকি অলরেডি ভারত সরকারের হাতে একটা রিপোর্ট দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশ গেলে ওনার জীবন নাশের সম্ভাবনা প্রবল। এই ধরনের কোন রিপোর্টের কথা কি আপনি জানেন কিনা বা বুঝতে পারছেন কিনা? না, আমি এরকম, তার জীবনের সংকট তো আছেই, সে তো জঙ্গিরা ঘোষণাই করেছে তাকে হত্যা করবে, সে তো আছে, খুবই স্বাভাবিক, সে তো থাকতেই পারে। কিন্তু সেটা নিয়ে নতুন করে কিছু এরকম নয় যে শেখ হাসিনা খুব একেবারে গোলাপ ফুল বেছানো পথ ধরে তিনি ঢাকায় ফিরবেন, এরকম তো সম্ভব না। তার বিরুদ্ধে তো অনেক আক্রমণ আনা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে আপনাদের কি যদি উনি দেশে যায় ভারত সরকার কি এটার দিকে চোখ রাখবে যে কি হচ্ছে না হচ্ছে বা নিরাপত্তার বিষয়টা? নিরাপত্তার বিষয় তো অবশ্যই আমাদের তো প্রধান শর্তই আছে, তার জীবনের যেন কোনো ক্ষতি না হয়, সেটা তো নিশ্চয়ই দেখা হবে। দাদা আমি আপনাকে ছেড়ে দিব, সর্বশেষ সেম ওই আগের প্রশ্নটাতেই যাই, যেটা আমাদের জাতিসংঘের যেই আল কায়দা নেটওয়ার্ক, আসলে এই বিষয়টা এই রিপোর্টটা আসার পরে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি কি ইম্প্যাক্ট করতে পারে বাংলাদেশের উপরে এবং কি ইম্প্যাক্ট করতে পারে আপনার ভারত পাকিস্তান নেপালের পুরোটার উপর? কারণ আপনি যে না, রিপোর্টটা করেছেন। এটা তো কেবলমাত্র যে বাংলাদেশে তা না, তাই সেই রিপোর্টে বলা আছে ভারতেও হয়েছে, তাই না? জি জি। তার ফলে তো এই উপমহাদেশে সকল দেশের পক্ষে নিরাপত্তার পক্ষে একটা চিন্তার বিষয়, ফলে এই সমস্ত দেশগুলোকে একত্রিত হয়ে এই বিষয়ে সতর্ক হওয়ার ব্যাপার আছে। আমার মনে হয় আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হতে পারে। ওকে, তাহলে আমেরিকা কি এখন আপনাদের পক্ষে থাকবে এই জঙ্গি যা হচ্ছে? তা আমেরিকা তো টেরোরিজমের বিরুদ্ধে তো থাকেই, কারণ তারা তো নিজেরাও টেরোরিজমের শিকার নয়, আল কায়দারই শিকার আমেরিকা।